দীর্ঘ ৫ বছর পূর্বে স্বামীর হঠাৎ ছেড়ে চলে যাওয়ায় সমাজের মানুষের কাছে আমার পরিচয় হয়েছে একজন পরকীয়া করা স্বামী-স্ত্রী হিসেবে। আজ নিজের ছেলের স্কুলের প্রিন্সিপালের কাছ থেকে এমন একটা কুপ্রস্তাব, পরকীয়া, পেতেই আরু আর নিজেকে সামলে রাখতে পারল না। তাড়াতাড়ি চেয়ার থেকে উঠে সপাটে তার গালে একটা ঠাস করে চড় মেরে বলল, আপনার বাড়িতে মা বোন নেই? তাদের সাথে কি আপনি এভাবেই ব্যবহার করেন? তাদের কেউ কি আপনি বিছানায় টেনে আনার জন্য প্রস্তাব দেন? কথাটা বলে আর একগালে ঠাস করে চড় মারল আরু। প্রিন্সিপাল যেন ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেন আরুর এমন রূপ দেখে। প্রিন্সিপালের শার্টের কলার ধরে এবার টেনে হিচড়ে টানতে টানতে উনার রুম থেকে বের করে এনে মাঠের মাঝখানে এক ধাক্কা দিয়ে ফেলে দিতেই আশেপাশে লোকজন জড়ো হয়ে গেল। একজন শিক্ষিকা এসে যখন বললেন, আপনার সাহস তো কম না, আপনি প্রিন্সিপাল স্যারের সাথে এরকম ব্যবহার করছেন, আপনি কি জানেন এর জন্য আপনাকে আমরা পুলিশের কাছে ধরিয়ে দিতে পারি? আরও গলা উঁচিয়ে গর্জন করে বলল, একদম চুপ, উনি শিক্ষক হওয়ার যোগ্যতাই রাখেন না। একজন শিক্ষক যখন একজন গার্জিয়ানের সাথে সঠিকভাবে ব্যবহার করতেই জানে না, তখন তিনি স্কুলের ছাত্রছাত্রীদের কি করে নিরাপত্তা দেবেন? কি করে এই ছোট ছোট বাচ্চাদের বাবা মা তাদের সন্তানকে স্কুলে দিয়ে পাঠিয়ে নিশ্চিন্তে নিজেদের কাজে মন দেবেন? আর আপনি বলছেন আমি ওনার সাথে এমন ব্যবহার করলাম কি করে? বেশ করেছি, এমন ব্যবহার করেছি। একজন প্রিন্সিপাল হয়ে যখন একটা সিঙ্গেল মাদারকে তার বিছানায় টেনে আনার জন্য কুপ্রস্তাব দেয় আর তার পরিবর্তে যখন তাকে টাকা অফার করে, তখন আপনার কি মনে হয় না আমি যা করেছি ঠিক করেছি, নাকি আপনি হলে ওনার বিছানায় চলে যেতেন? কোনটা? আরুর কথা শুনে সকলেই মাথা নিচু করে আছে, এমনকি মাটিতে পড়ে থাকা প্রিন্সিপাল স্যার উনিও। ওনার কুকীর্তি সকলের সামনে ফাঁস করে দিল আরু। এই অবধি অনেককেই উনি এমন প্রস্তাব দিয়েছেন, তবে কেউ রাজি না হলেও ওনার ভয় কখনো তা সকলের সামনে জানাতে পারেনি। আরু ছেলের হাত ধরে বলল, দরকার নেই আমার ছেলের আপনাদের মতো এমন স্কুলে পড়ানোর, যেখানে স্বয়ং প্রিন্সিপাল স্যার নিজেই একজন নোংরা মনের মানুষ। আজ আপনারা নিজেরাও জানলেন আর অপরকেও সতর্ক করে দেবেন, আর নিজেরা সতর্ক থাকবেন যাতে ভবিষ্যতে আপনাদের কেউ এমন হেনস্থা না হতে হয়। কথাগুলো বলে ছেলের হাত ধরে হুড়মুড় করে বেরিয়ে গেল আরু। আরিশ চলে যাওয়ার পর 5 বছরে অনেক কিছু সহ্য করেছে, অনেক কঠিন কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। মানুষটা কেন হঠাৎ করে গায়েব হয়ে গেল তার কারণটা ও নিজেই জানে না আর অপরকেও বুঝাতে পারে না। রাস্তা দিয়ে হাঁটছি আর ছেলের হাত ধরে কিছুটা রাস্তা যাওয়ার পরই যেন জীবনের প্রতি হাঁপিয়ে পড়ল, শরীরে বইছে না। কিছুক্ষণ আগে শরীরের মধ্যে যে উত্তেজনা ছিল তাও যেন শূন্য, এক্ষুনি যেন রাস্তায় নেতিয়ে পড়বে। আরুর এমন অবস্থা দেখে আরশিয়ান আরুর দিকে তাকিয়ে বলল, মাম্মাম তোমার কি খুব কষ্ট হচ্ছে? আরু ছেলের দিকে ক্লান্ত দৃষ্টি নিয়ে বলল, না সোনা, আমার একটুও কষ্ট হচ্ছে না, তোমার মাম্মাম তো সুপারম্যান তাই না? তার কি কখনো কষ্ট হতে পারে বলো? আরুর কথা শুনে আরশিয়ান বলে উঠল, হ্যাঁ আমার মাম্মাম সুপারম্যান, কিন্তু আজকে তোমাতে দেখে আমার না কেমন একটা লাগছে। আধো আধো কণ্ঠে আরু এবার হাঁটু ঝুঁকে বসে আরশিয়ানের গালে হাত রেখে বলল, তোমার মাম্মামের কখনো কোনো কষ্ট হয় না, আর যেদিন তোমার পাপা ফিরে আসবে সেদিন দেখবে আমাদের আর কোনো কষ্ট থাকবে না। কেউ তোমার মাম্মামের দিকে আঙ্গুল তুলে বলতে পারবে না যে আমি একজন কুলটা নারী আর আরশিয়ান অবৈধ ছেলে। মায়ের এমন কথা শুনে আরশিয়ান আরুকে জড়িয়ে ধরল। 4 বছর বয়সী ছেলেটা সবকিছু না বুঝলেও নিজের মায়ের কষ্টটা বুঝতে পারে। 5 বছর হলো আরু আলাদা ঘর ভাড়া নিয়ে থাকে, সকল আপনজনকে ছেড়ে আলাদা সিঙ্গেল মাদার হিসেবে। এখনও বুকের ভিতর পুরনো কষ্টগুলো হানা দেয়। 5 বছর পূর্বে আরশের ছেড়ে চলে যাওয়ার কারণটা আরু জানতে চাই, আর আরিশ ওকে বলে যেতে পারত, তাহলে হয়তো আজ কষ্টটা এত বেশি হতো না।
আরিশের পরিবারের সকলে চেয়েছিল আরুকে নিজেদের সাথেই রাখতে, কিন্তু আরু থাকতে চায় না। 10 তলার উচ্চতার ফ্ল্যাটটার 4 তলায় থাকে আরু। মাঝে মাঝে প্রতিবেশীরা জিজ্ঞাসা করে যে ওর স্বামী কোথায় থাকে, তখন আরু মুচকি হেসে একটাই জবাব দেই, আমিও জানি না আমার স্বামী কোথায়, তাই আপনার আর কখনো জানতে চাইবেন না যে তিনি কোথায়, অন্যথায় আমি আপনাদেরকে উত্তর দিতে পারবো না, আপনারা কষ্ট পাবেন। লিফটে ঢোকার আগেই ওর মনে পড়ল এই মাসের টাকাটা বাকি, যদিও বা প্রত্যেক মাসের টাকা প্রত্যেক মাসে দিতে পছন্দ করেন আরু, তবে এই মাসে অগ্রিম টাকা দেবে, কারণ কালকে ফ্ল্যাটটা ছেড়ে দেবে, তারপর এমন কোথাও চলে যাবে যেখানে সমস্ত দুঃখের আঁচও আর থাকবে না। নিজের ছেলেটাকে নিয়ে বাকিটুকু জীবন সুখের সাথেই কাটাতে চায় আরু। 5 বছর হলো জীবনে শান্তি নামক জিনিসটার বড়ই অভাব। রিসিপশনিস্টের কাছে টাকাটা দিয়ে চলে যেতে নিলেই রিসেপশনিস্টের ছেলেটা আরুকে বলে উঠল এই মাসের টাকাটা অগ্রিম যে। আরু খানিকটা মুখে হাসি ফুটিয়ে বলল, ফ্ল্যাট ছেড়ে দেব সেই কারণেই। কথাটা শুনে ছেলেটার অদ্ভুত এক খারাপ লাগা কাজ করছে। মুখে বলতে না পারলে আরুকে সে মনে মনে খুব পছন্দ করে, তবে আরু বারবার বলেছে যে এ সমস্ত ভালোবাসায় সে বিশ্বাসী নয়, তাই কখনো মুখ ফুটে বলতে সাহস পায়নি, বললে হয়তো আরুর সাথে ওর সম্পর্কটা নষ্ট হয়ে যেত, সেই কারণেই। ছেলেটার উত্তরের অপেক্ষা না করে আরু লিফটে উঠে গেল ছেলেকে নিয়ে। 2 বিকেল ধোয়া ওঠা কফিতে মাঝে মাঝে চুমু দিচ্ছে আরু, আর বাকি গোছগাছের সমস্ত কাজ করছে। আরিয়ানের জামা কাপড় গোছানো কমপ্লিট, শুধু নিজের জামা কাপড়গুলো এখনও গোছাতে ব্যস্ত। ছোট আরশিয়ান বিছানার উপর পা গুটিয়ে বসে চুপচাপ মায়ের কার্যকলাপ গভীরভাবে লক্ষ্য করছে, আর মাঝে মাঝে মুচকি মুচকি হাসছে দেখে আরু বলে উঠল, আমার চকলেট বয়টা এভাবে হাসছে কেন, তার কারণটা আমি কি জানতে পারি? আরশিয়ান এবার মুখ চেপে খিলখিল করে হেসে বলল, তুমি যখন স্যারকে মারছিলে তখন তোমাকে স্পাইডারম্যানের মতো লাগছিল, কিভাবে ঢিসুম টিসুম করে তুমি মারলে। কথাটা বলে আরশিয়ান আবার মুখ চেপে হাসল। ছেলের কথা শুনে আরু মুচকি হেসে আবার নিজের কাজে মনোযোগ দিল। বাচ্চা ছেলে আরশিয়ান সব সময় এটা ওটা বলতে থাকে, যা শুনে আরুর মাঝে মাঝে খুব হাসি পায়। 3 সন্ধ্যা 7টা। আশিয়ান টিভি দেখছে আর আরু গোছগাছ শেষ করে সবে একটু সোফাতে বসে বড় বড় গভীরভাবে শ্বাস নিচ্ছে। আজ আরশিয়ানের পড়া থেকে ছুটি, কারণ আরশিয়ান আজকে বড্ড জেদ করছি যে ওরা এখান থেকে চলে যাবে, তাই আজকে পড়াশোনা করবে না। ছেলের এইটুকু আবদার তো আরু রাখতেই পারে। আরশিয়ানের কাছে টিভির রিমোটটা চাইতে গেলেই হঠাৎ ফোন আসলো। ফোনে অনিকা ফুপি নামটা ভেসে আসতেই আরু দীর্ঘশ্বাস ফেলে ফোনটা নিয়ে ব্যালকনিতে চলে গেল। হ্যাঁ ফুপি, কেমন আছো তুমি? আমি কেমন আছি সেটা তুই জিজ্ঞাসা করছিস রে? তোকে ছাড়া আমরা কখনো ভালো থাকতে পারি? কতবার বলেছি আরশিয়ানকে নিয়ে এখানে চলে আয়, কেন আসিস না মা? আরশিয়ান কি আমাদের কেউ নয়? তুই আমাদের নিজের মেয়ে, নিজের বাড়িতে থাকবি, তার জন্য তোর আলাদা কোনো পরিচয়ের প্রয়োজন নেই। তুই আরশিয়ানকে নিয়ে এখানে চলে আয় না। আর কতদিন আর এভাবে একা একা থাকবি আর সমাজের লোকের উল্টোপাল্টা কথা শুনবি বল? সমাজের মানুষের কাজই এগুলো, সমালোচনা করা, তার জন্য কি আমি কি থেমে থাকব? কখনোই না। আর তুমি এই রিকোয়েস্ট আমাকে আর কখনো করো না, আমি হয়তো রাখতে পারবো না। বলে আরও কিছু টুকটাক কথা বলে আরু ফোন রেখে দিল, তবুও বলেনি যে ওরা বাড়ি পরিবর্তন করলে হয়তো এই রাতে আরুর কাছে এসে হামলা করবে আর ওকে নিয়ে চলে যাবে নিজেদের কাছে ওরা, আর সেটা আরু ভালোই জানে। বেলকনি থেকে চলে আসতে গেলেই চোখে পড়ল আর নিচের ফ্ল্যাটের ব্যালকনিতে একটা সাদা শার্ট পরা লোক গিটার হাতে নিয়ে বসে আছে। সেদিকে গিটারের তারগুলোকে স্পর্শ করে আছে, তবে তা থেকে এখনো কোনো শব্দ বেরিয়ে আসেনি। পিছন থেকে দেখতে অনেকটা নিজের প্রিয় মানুষটার মতোই লাগছে আরুর কাছে। লোকটাকে দেখে বুকের ভেতর ধক করে উঠল আরুর।
অদ্ভুত এক অনুভূতি হতে লাগল, যদিও জানে যে অনুভূতিগুলো সম্পূর্ণ মিথ্যে। আজকাল বড্ড বেশি মিস করি আরিশকে কল্পনা করে। লোকটাকে উপেক্ষা করে আরু রুমে চলে এলো। আরশিয়ান কার্টুন দেখছে আর খিলখিল করে হাসছে, তা দেখে আরশিয়ানের দিকে নিষ্পলকভাবে তাকিয়ে রইল আরু। 4 কালকে সকাল সকাল বের হতে হবে বলে আজ একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে আরু। ব্যালকনির দিকের ঘরের দরজাটা খোলা, তা দিয়ে পূর্ণিমার চাঁদের আলো ঘরে এসে পড়ছে। পর্দাগুলো হাওয়ায় উড়ে উড়ে যাচ্ছে মাঝে মাঝে। হঠাৎ অন্ধকারে দুটি হাত আরুর দিকে এগিয়ে যাচ্ছে, যা হয়তো আরু বুঝতে পারছে না। আরুর ঘুমের ঘরে মানুষটা তার বাম হাতটা আরুর গালে আলতো করে স্পর্শ করল, মুখের উপর আছড়ে পড়া চুলগুলো হাত দিয়ে আলতো করে সরিয়ে দিয়ে কানের পাশে গুজে দিয়ে নিষ্পলকভাবে তাকিয়ে রইল। পূর্ণিমার চাঁদের আলোয় আরুর মুখটা কতটা মায়াময়ী লাগছে সেটা হয়তো মানুষটা খুব ভালোভাবেই জানে। আরুর কাছে গিয়ে আরুর থুতনিতে থাকা কালো গভীর তিলটাই নিজের ঠোঁট ছোঁয়াতেই আরু খানিকটা কেঁপে উঠল, তবু জেগে গেল না। তারপর মানুষটা আরুর থেকে সরে এসে আরুর কানে ফিসফিস করে বলল, ভালোবাসার আরু পাখি, অনেক বেশি ভালোবাসি। আমি ফিরে এসেছি আমাকে ফিরিয়ে নেবে তাই, তবে তুমি না নিলেও যে আমি তোমাকে ফিরিয়ে নেব সে তুমি চাও আর না চাও, বিকজ আই এম ইউর মিস্টার অভদ্র। কথাটা আরুর কান অবধি যেতেই আরু জেগে উঠল। তাড়াতাড়ি করে আশেপাশে তাকিয়ে দেখল কেউ আছে কি না, তবে কারোর উপস্থিতি অনুভব করল না। পাশে আরশিয়ানের দিকে তাকিয়ে দেখল ছেলেটা ঘুমাচ্ছে। আরু ভেবে নিল এটা যা হয়েছে একটা দুঃস্বপ্ন, বলে আরশিয়ানের গায়ে চাদর টেনে দিয়ে আরশিয়ানকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। কালকে সকাল সকাল বেরিয়ে যাবে ও, ছেড়ে দেবে এই শহর যেখানে ওর ভালোবাসার মানুষটা নেই, আছে কেবল তাকে হারানোর বেদনা। 5 সকাল সকাল ছেলেকে নিয়ে ব্যাগ গুছিয়ে রেডি হয়ে গেছে আরু। আজকে এই বাড়িতে ওদের শেষ দিন, বাড়ি ছেড়ে দেবে। ঘরটা একবার শেষবারের মতো চোখ বুলিয়ে নিয়ে তালা মেরে দিয়ে চাবিটার দিকে একবার নিষ্পলকভাবে তাকাল। আরশিয়ান তার মায়ের দিকে তাকিয়ে আদো আদো কণ্ঠে বলল, মাম্মা মামলা কোথায় যাব? আরু ছেলের দিকে একটু তাকিয়ে দীর্ঘশ্বাস নিয়ে বলল, জানি না কোথায় যাচ্ছি, তবে আল্লাহ নিশ্চয়ই কোনো না কোনো একটা রাস্তা আমার জন্য ঠিকই খোলা রেখেছে আর আমরা সেদিকেই যাব। মায়ের এমন জটিল কথা যেন আরশিয়ানের সরল মস্তিষ্কে গেল না, তাই অন্যথায় চুপ করে থাকল। আরশিয়ান মনে করে তার মা সুপারম্যান, তার মা যা করে তাই ভালো হয়। হাতে দুটো ব্যাগ নিয়ে আরু আরশিয়ানকে ওর হাত ধরতে বললে আরশিয়ান আরুর হাত ধরল। দুজনে নিচে নেমে রিসিপশনিস্টে থাকা আবির নামের ছেলেটার কাছে গিয়ে চাবিটা দিতেই আবির মৃদু স্বরে বলে উঠল, আজকেই চলে যাচ্ছেন? এখানে কি আপনার কোনো সমস্যা হচ্ছিল? আরু মুচকি হেসে বলল, সময়ের সাথে সাথে খানিকটা হাওয়া বদলেরও প্রয়োজন আছে, তাহলে মনটাও তরতাজা হয়, সেজন্যই আর কি। আর এই শহর যেন আমার জন্য বিষাক্ত, কোনো কিছুতেই যেন আর ভালো থাকাটা হয়ে উঠছে না। আমি চাই না সেই বিষ আমার ছেলে অবধি আসুক। আমরা আসি তাহলে, ভালো থাকবেন। আপনার মতো একজন বন্ধুকে এই অসময়ে পাশে পেয়ে খুবই ভালো লেগেছে। সময় অসময়ে আপনি পাশে থেকেছেন, ধন্যবাদ বললেও তা কম হবে। আবির আরুর কথার পরিবর্তে মুচকি হাসল, কিছু বলল না। বারবার বলতে ইচ্ছা করছে যে আরু এখান থেকে কোথায় যাচ্ছে তা জানার ইচ্ছেটা প্রবল আবিরের মাঝে, তাহলে পরবর্তীকালে আবির আরুর সঙ্গে দেখা করে আসতে পারবে। অনেকটা সময় ধরে কিন্তু মনোভাব নিয়ে আবির বলেই ফেলল, আচ্ছা আপনার নতুন অ্যাড্রেসটা বলতে পারবেন? না মানে আমি বলতে চাইছি যে যদি কখনো আপনাদের অসময়ে আপনাদের কোনো সাহায্য লাগি, পাশে থাকতে পারি সেজন্য আর কি। আরু মুচকি হেসে বলল, আমরা কোথায় যাব তা আমি নিজেও জানি না। আসি ভাইয়া, বলে আরশিয়ানকে নিয়ে রাস্তার দিকে হাঁটা দিল আরু। আরুর কথা শুনে আবির বেশ অবাক হল।
একটা মেয়ে হুট করে কোথায় চলে যাচ্ছে, কোনো বিপদাপদ হয় নাকি তা নিয়ে আবিরের মুখে চিন্তার ছাপ। আবির নিষ্পলকভাবে মা আর ছেলের দিকে তাকিয়ে আছে, কতটা সাহসী আর কতটা মনের জোর তাদের। জীবনের সংগ্রামে কাউকে পাশে পেতে চায়নি। তপ্ত রোদের মাঝখানে গরম পিচ্ছের রাস্তার উপর মা আর ছেলে দাঁড়িয়ে রয়েছে। আবিরের যতদূর জানা মতে আরও অত্যন্ত সাহসী একজন মহিলা, সকলের সামনে নিজেকে সিঙ্গেল মাদার হিসেবে পরিচয় দিতেও দ্বিধাবোধ করে না কখনো। এই 5টা বছর কিভাবে আরু নিজের জীবনের সাথে কিভাবে যুদ্ধ করেছে আবির সেটা না জানলেও কল্পনা করতে পারে। 6 রণচণ্ডী রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে আরু সকলের মাঝে, সমাজের নারীদের প্রতি হওয়া ব্যভিচার থেকে সকলকে মুক্তি দেওয়ার জন্যই হয়তো ওর আবির্ভাব। সকলে আর ওদিকে নিষ্পলকভাবে তাকিয়ে আছে অত্যন্ত শ্রদ্ধার সাথে। আরুর চুলগুলো উস্খুস্ক, শাড়ির আঁচলটাও মাটিতে গড়াগড়ি খাচ্ছে। দ্রুত পায়ে সকলের মাঝখানে ফ্লোরে পড়ে থাকা মানুষটার কাছে গিয়ে তার শার্টের কলার ধরে তুলে দুটো সপাটে থাপ্পড় মেরে উঠল, জোরে হুঙ্কার দিয়ে সকলকে উদ্দেশ্যে করে বলল, দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছেন? এখানে পুলিশকে কল করতে পারছেন না নাকি? এই সমস্ত রঙ্গতামাশা দেখেই তো আপনারা ভালোবাসেন। সমাজে যখন একটা নারীকে অপমান করা হয় তখন তো আপনারা সেটার বিরুদ্ধে প্রতিবাদ না করে দৃশ্যটাই তো বেশি উপভোগ করেন। বেশি তাই তো আজ আমাদের এই সমাজে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা কল করবেন নাকি আরও তমাশা দেখবেন কোনটা? আরু ওর সামনে থাকা মেয়েটার দিকে তাকিয়ে বলল, কি হলো লারা, চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? ফোনটা করতে পারছো না নাকি তোমার ভয় লাগছে কোনটা যে ফোন করলেই বুঝি জবটা না চলে যায়? আরুর ধমক শুনে লারা কাঁপা কাঁপা হাতে তাড়াতাড়ি পুলিশের কাছে ফোন করল আর বলল যেন সেখানে তাড়াতাড়ি আসে। লোকটার আরুর সামনে হাত জোর করে কাকুতিমিনতি করে বলল, প্লিজ আমাকে এবারের মতো ছেড়ে দিন, এমন ভুলটা আর কখনো হবে না। কথাটা আরুর কানে যাওয়ার সাথে সাথেই আরু সপাটে আরেকবার একটা গালে চড় মারতেই উনার মাথাটা যেন মন ভন করে উঠল। এই সমস্ত কথা তখন মনে ছিল না যখন আপনি বাজেভাবে আমার শরীরটাকে চাট করছিলেন, খারাপ নজরে আমাকে দেখেছিলেন, আমাকে একান্তে প্রমোশনের লোভ দেখিয়ে আমার শরীরটাকে ভোগ করতে চেয়েছিলেন, আর এখন কি মনে করেছেন যে আপনাকে আমি ছেড়ে দেব? কখনো না। না জানি অফিসের আর কত স্টাফের সাথে এমন করেছেন। আরও এমন বলার সাথে সাথেই শেফালি নামের একটা মেয়ে হঠাৎ ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে আচমকা বলে উঠল, বিগত 3 মাস ধরে আমার সাথে উনি এমনটা করেই চলেছেন। আমি প্রতিবাদ করতে গেলেই উনি আমার জব সহ আমার পরিবারের কে পথে নামানোর হুমকি দিয়েছেন। সেই জন্য আমি কখনো কাউকে কিছু বলতে পারিনি, কিন্তু তুমি যখন আজ প্রতিবাদ করলে আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। আরু এবার লোকটাকে এক ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে শেফালির হাত ধরে টেনে নিয়ে লোকটার সামনে দাঁড় করিয়ে বলল, নাও এবার নিজের মনের সকল রাগ ঝেড়ে ফেলো, তোমার প্রতি হওয়া অন্যায়ের প্রতিবাদ করো, পায়ের জুতো খুলে ওনার মুখে মারো। সমাজে এমন মানুষের বাঁচার অধিকার নেই যারা নারী পুরুষ নির্বিশেষে কাউকেই সম্মান দিতে জানে না। শেফালি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, ও আরুর মতো অত সাহসী নয়, তাই জন্য হয়তো আজও ওর হাতটা উঠাতে পারছে না। শেফালি কোনো পদক্ষেপ নিচ্ছে না দেখে আরু জোরে চেঁচিয়ে বলে উঠল, কিছু করছো না কেন? ভয় লাগছে তোমার জব চলে যায় কি? আচ্ছা দাঁড়াও, তোমার হিসাব নিকাশটা আমি বুঝে নিই বলে লোকটার গালে সপাটে আরু দুটো চড় মারল। আরু যেন নিজের রাগটাকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করছে কিন্তু পারছে না। সমাজে যারা এই সমস্ত মেয়েদের সাথে ব্যভিচার করে আর তাদেরকে একদম সহ্য করে না আরু। লোকটা ভয়ে জড়সড় হয়ে যাচ্ছে, ওনার গাল দুটো রক্তবর্ণ হয়ে গেছে আরুর হাতে চড় খেয়ে। আজ ওনার কুকীর্তি সকলের সামনে ফাঁস হয়ে গেল। আরু এবার জোরে হুঙ্কার দিয়ে বলে উঠল,
কাল আমার ছেলের স্কুলের প্রিন্সিপাল এমনটা করেছিলেন আর আজ আপনিও। আমি আপনাকে যদি জেলের ভাত না খাইয়েছি ও আমিও মিসেস আরিশ খান নই। মানুষটা কাছে না থাকলেও আজও আরিশের নামটা নিজের নামের পরিবর্তে বলতেই আরও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। সমাজে মেয়েদেরকে আপনি মানুষ বলে মনে করেন না, তাই না? আপনার এই মনোভাবটা আগে দূর করা দরকার। ওদের এমন কথায় কথায় পুলিশ আসলো, এসে অফিসের বসকে ধরে নিয়ে গেল। সবাই আরুর এমন কাজে আরুর দিকে নিষ্ঠার সঙ্গে তাকিয়ে আছে। আরুর সাহসিকতার সত্যিই কোনো তুলনা হয় না। মেয়েটা একটা বিজয়ী। জীবনের কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে নিজেকে শক্ত পাথরের মতো বানিয়ে নিয়েছে। আরু সকলের এ সমস্ত প্রশংসার মুখাপেক্ষী না হয়ে দ্রুত বেরিয়ে গেল। ওর মনটা আনচান করছে ওর ছেলের জন্য। ছেলেটাকে এক মুহূর্তের জন্য ছেড়ে শান্তিতে থাকতে পারে না। শুধু মনে হয় এই বুঝি আরশিয়ান ও তার পাপার মতো আচমকাই হারিয়ে গেল। আরশিয়ানের কিছু হয়ে গেলে আরু আর বাঁচবে না। 7 আরও হাঁটুতে মুখ গুজে কাঁদছে অঝোর ধারায়। আজ প্রিয় মানুষটাকে দীর্ঘ 5 বছর পর নিজের চোখে দেখার সৌভাগ্য হয়েছে ওর, তবে মানুষটাকে আলতো করে হাত দিয়েছে, ছুঁয়ে বলতে পারিনি যে ভালোবাসি আপনাকে। কেন আপনার আর আমার মাঝে এই দূরত্ব? কেন আপনি আর আমি এত দূরে? কেন আরশিয়ান আজ আপনাকে বাবা ডাক থেকে বঞ্চিত? কেন আপনি আমাদেরকে ছেড়ে এতটা দূরে সরে গেলেন? আমার তিততাময় অতীতটাকে আপনি কি একটু মানিয়ে গুছিয়ে নিয়ে আমাকে নিজের করে রাখতে পারেননি? ভালোবাসার তুলনায় কি অভিমানের পাল্লাটা সেদিন বেশি ভারী ছিল? কয়েক ঘন্টা আগের কথা। আরু আরশিয়ানের হাত ধরে রাস্তার ধারে বাসের জন্য অপেক্ষা করছে, তখনই হঠাৎ ওর ফোনে ফোন আসতেই আরু ফোনটা অনিচ্ছা থাকা সত্ত্বেও ফোনটা ধরল। এই মুহূর্তে এত কাঠফাটা গরমে, তার মধ্যে রাস্তায় জ্যামের মাঝখানে ফোনটা ধরার কোনোভাবেই কোনো রকম কোনো ইচ্ছা নেই। ফোনটা বার করতেই আতিফ স্যার পাশে বসো নামটা ভেসে উঠতেই আরু চরম বিরক্ত হল। মানুষটাকে দেখে সুবিধার মনে হয় না ওর দিকে খুব খারাপ দৃষ্টিতে তাকায়। তবুও ওর না চাইতেও আরু ফোনটা কানে ধরতেই অপর পাশ থেকে উনি বলে উঠলেন, আরুষি, তোমার জন্য একটা গুড নিউজ আছে। কথাটা শুনে আরুর জোড়া কুঁচকে গেল, তবু খানিকটা সন্দেহের সুরে বলল, কিসের গুড নিউজ স্যার? আমি ঠিক করেছি আমি তোমাকে প্রমোশন দেব, কিন্তু তার জন্য এই মুহূর্তে তোমাকে যে অফিসে আসতে হবে ডিয়ার। আরুর অনেক দিনের ইচ্ছা ছিল প্রমোশন পাওয়ার, তাতে টাকার পরিমাণটা বাড়বে, তাতে বাড়ি ভাড়া দিয়ে সবকিছু ভালোভাবে ম্যানেজ করা যাবে। তাছাড়া আরশিয়ানকে এখন নতুন স্কুলে ভর্তি করাতে হবে, আর সেখানে আলাদা একটা খরচ। সেই কথাটা শুনে আরু ওর বাড়ি ছেড়ে দেওয়ার কথাটা মাথায় নিল না, আর উনার কথায় সায় দিয়ে বলল, আচ্ছা স্যার, আমি আসছি। আরশিয়ানকে আবিরের কাছে ক্ষণিকের জন্য রেখে দিয়ে আরু অফিসে আসার সময় আবিরকে বারবার বলেছে যেন আরশিয়ানকে কোথাও যেতে না দেয়, খেয়াল রাখে। ছেলেটাকে নিয়ে সারাদিন চিন্তায় চিন্তায় থাকে আরু। অফিসের বসের রুমের ভিতর চেয়ারে বসে আছে আরু। অনেকক্ষণ ধরে উনি কিছু বলছেন না দেখে আরু চুপ করে আছে। হঠাৎ করে উনি ওনার চেয়ার ছেড়ে উঠে এসে ওর পিছনে দাঁড়িয়ে নিজের হাতটা আরুর কাঁধে রেখে বললেন, তোমার প্রমোশন চাই তাই না? ঠিক আছে, প্রমোশন দেব, তবে একটা শর্তে, তুমি যদি আমার সাথে। উনার স্পর্শে যেন আরুর সারা শরীর ঘিনঘিন করে উঠল। আরিশ ওর জীবনের প্রথম ব্যক্তি যে ওকে ভালোবাসার সাথে স্পর্শ করেছে, আর এই লোকটা আজ সেই শরীরের নোংরা হাত বসিয়েছে। আরও বোঝা হয়ে গেছে যে উনি কি বলতে চান, তাই আর কিছু বলার অপেক্ষা না রেখে সঙ্গে সঙ্গে উঠে নিজের কাঁধ থেকে হাতটা সরিয়ে দিয়ে ঠাস করে 2 গালে দুটো চড় মারতেই উনি অবাক হয়ে বলল, তোমার সাহস তো কম না, তুমি আমাকে চড় মারো? তুমি কি জানো এর জন্য তোমার আমি কি হাল করতে পারি? উনার এই কথাটা বলা মাত্রই আরু সপাটে আরেকটা চড় মেরে দিয়ে উনার জামার কলার ধরে টানতে টানতে অফিসের মাঝখানে নিয়ে ফের ধাক্কা মেরে ফেলে দিল। তারপরে সমস্ত কিছু ঘটল।
ফেরার পথে আরু দ্রুত পায়ে হাঁটছে। ওর ফ্ল্যাট থেকে অফিসের দূরত্ব মাত্র 20 মিনিটের, তাই হেঁটেই অফিসে যাই। দ্রুত হাঁটতে দেখল রাস্তার মাঝখানে একটা কালো রঙের গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর গাড়ি থেকে সিগারেটের ধোঁয়া বের হচ্ছে। গাড়ির ভিতরে লোকটা স্মোক করছে তা দেখেই বোঝা যাচ্ছে। আরু দাঁতে দাঁত চেপে বলতে লাগল, এই সমস্ত মানুষরা কেন বোঝে না যে নিজের জীবনটা অনেক দামি। কথাটা বলে গাড়ির লুকিং গ্লাসের দিকে চোখ পড়তেই দেখল তার নিজের প্রিয় মানুষকে। আরিশ স্মোক করছে। সেই আগের মতোই গঠন, আকৃতি, চেহারার কোনো পরিবর্তন হয়নি। সিগারেটটা বেশ খানিকটা থাকতে থাকতেই সিগারেটটা ফেলে দিয়ে আরিশ গাড়ি নিয়ে চলে গেল। আরিশকে দেখার কিছুক্ষণ আরু যেন নিস্তব্ধ আর বাকরুদ্ধ হয়ে গেল। মানুষটাকে এতদিন পর দেখল ও, কিন্তু মানুষটাকে একবারও ডাকতে পারল না। মানুষটা এই শহরেই আছে, কিন্তু ওর সাথে একবার যোগাযোগ করেনি, কখনো যাতনে চাইনি যে কেমন আছে। আজ মানুষটা ওর কাছে নেই। ক্ষণিকের দূরত্বের জন্য মানুষটাকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখে কাঁদতে পারল না আরু, প্রকাশ করতে পারল না ওর কথাগুলো। এগুলো ভেবে আরু অঝরে কাঁদছে, তখনই হঠাৎ করে আরশিয়ান ছুটে এসে আরুকে জড়িয়ে ধরে বলল, ও মাম্মাম, তুমি কাঁদতো কেন? তুমি এমন করে কাঁদলে আমার কষ্ট খুব হয় যে। আরু আরশিয়ানকে ওর বুকের সাথে ঝাপটে ধরে বলল, তোমার মামামাম খুব খারাপ আরশিয়ান, তাই জন্যই তো তোমার পাপা তোমার মাম্মামকে আর তোমাকে ভালোবাসে না, সব সময় দূরে দূরে থাকে। বলে আবার কাঁদতই লাগল। ধরে কাঁদতে লাগল। তুমি কেঁদো না পাপা, আসলে আমি খুব বকা দেব, কিন্তু তুমি কেঁদো না। বলে দুজনেই কাঁদতে লাগল। 8 তোমাকে হারানোর ব্যথাটা বড্ড কষ্ট দেই আরু পাখি। আমিও আর পারছি না। আবরার আরিশ খান ও আর পারছে না তার আরু পাখিকে ছেড়ে থাকতে। খুব তাড়াতাড়ি তোমাকে আর আমার চ্যাম্পকে নিজের করে নেব, শুধু নিজের ওপর একটু বিশ্বাস রেখো। কথাটা বলে আরিশ গিটারটা বাজিয়ে সুর মেশালো। তুমি বুঝোনি, আমি বলিনি। তুমি স্বপ্নতে কেন আসোনি? আমার অভিমান তোমাকে ঘিরে। সব গেয়েছি, কানে কানে সুরে সুরে। কত কথা বলেছি তোমাকে, তুমি বুঝোনি, বুঝোনি। নয়। রাতে কাঁদতে কাঁদতে ছেলেকে নিয়ে কোনোরকমভাবে ঘুমিয়ে পড়েছিল আরু। ও নিজে কিছু খায়নি, তার সাথে আরশিয়ান ও কিছু খায়নি। তার দাবি তার নাকি খিদে পায়নি। আরশিয়ানের কথার পরিবর্তে আরশিয়ানকে একটা রাগী কণ্ঠে বলতেই আরশিয়ান বলল, তার মাম্মামের খিদে না পেলে নাকি তারও খিদে পায় না। কথাটা বলে আরুর কোলে মাথা রেখে আরশিয়ান ঘুমিয়ে পড়েল। জোর করেও ছেলেটাকে খাওয়াতে পারল না। সকালে আরুর ঘুম ভাঙতেই মনে পড়ে গেল যে আরশিয়ান রাতে কিছু খায়নি। কোলে মাথারত আরশিয়ানের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে আরু। ছেলেটা কত বোঝে আরুর কষ্টটা, সেটা ভাবলেই আরু অবাক হয়ে যায়। আরু আরশিয়ানের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, সেদিন যদি একটি বারের জন্য হলেও আপনার হাত ধরে আটকাতে পারতাম, তাহলে হয়তো আজকে আমাদের এতটা কষ্ট পেতে হতো না। একটা ত্রিকোণ প্রেমের সম্পর্ক জীবনটাকে এতটা কষ্ট দিতে পারে তা আমি জানাতাম না। যেখানে শামিল ছিল আরিশ, আরু আর ইলমাজ নামক মানুষটি। ইলমাজ আরুর প্রাক্তন প্রেমিক। আপাতত এটুকু জানুন, বাকিটার সত্যতা ধীরে ধীরে উদ্ঘাটিত হবে। আরশিয়ানের জন্য ওভেনে ডিমের পোচটা বসিয়ে দিয়ে আরও কিছু একটা ভেবে হঠাৎ ব্যালকনিতে গেল, তারপরে হতাশ হয়ে আবার কিচেনে ফিরে এলো। কালকের সেই কালো গাড়িতে বসে থাকা মানুষটা ছিল হুবহু আরাশের মতো, আর ওর নিচের ফ্লোরে যে মানুষটা সেদিন গিটার হাতে বসেছিল তাকে পিছন থেকে দেখতেও অনেকটা আরিশের মতোই। তাই দুটি মানুষের মধ্যে এমন হুবহু মিল থাকায় আরও দেখতে গিয়েছিল ব্যালকনিতে যে কেউ আছে কি, কিন্তু ব্যালকনিতে কেউ নেই। তাই আরুকে হতাশ হয়ে ফিরে আসতে হলো। আরশিয়ানের জন্য ডিমের পোচ আর ব্রেড রেডি করে ডাইনিং টেবিলের উপর রাখতেই চারদিকে একবার চোখ বুলিয়ে তাকিয়ে দেখে নিল আরু। জিনিসপত্র সব গুছিয়ে নিয়েছিল,
এখনো কোনো কিছুই আবার নতুন করে সাজানো হয়নি, পুনরায় আবার গোছাতে হবে। যে শহর আরও একবার তার প্রিয় মানুষের আভাস পেয়েছে সেখান থেকে প্রিয় মানুষটাকে খুঁজে না পেয়ে আরও কোথাও যাবে না। আরুর এই 5 বছরের দীর্ঘ জীবনটা কত অগোছালো, কতটা কষ্টে পার করেছে আরশিয়ানকে নিয়ে, আর কিভাবে সমাজের প্রত্যেকটা মানুষকে ভুল প্রমাণ করে নিজেকে সিঙ্গেল মাদার হিসেবে প্রতিষ্ঠিত করেছে সেটা আরু নিজে খুব ভালো করেই জানে। এখন আর আগের মতো আরিশের ভালোবাসার পরশ নেওয়া হয় না, আরিশকে দুবাহু দিয়ে জড়িয়ে ধরা হয় না, নানান ধরনের আবেগমাখা কথা বলে তাকে আবেগে আপ্লুত করে দেওয়া হয় না, মানুষটার হাতে হাত রেখে কতদিন পথ চলা হয় না। হয়তো যেদিন আরিশ ফিরে আসবে সেদিন অভিযোগের বন্যায় ভাসিয়ে দেবে আরিশ, নিজেকে লুটিয়ে দেবে আরিশের বুকে। 10 একটা সিএনজিতে বসে আছে আরু আর আরশিয়ান দুজনেই। কিছুক্ষণ আগেই আরুর বাবা আরুকে ফোন করে তার বাড়িতে দ্রুত যাওয়ার কথা জানাতেই আরু প্রথমে যাবে না বলে কিন্তু করলেও পরে তিনি বলেন খুবই গুরুত্বপূর্ণ কথা বলার জন্য তিনি নাকি আরুকে ডেকেছেন, সেই জন্যই খুব একটা দরকার ছাড়া আরু ওর বাপের বাড়িতে যায় না। নিজের মানুষের মায়া ত্যাগ করে বেরিয়ে এসেছে অনেকদিন আগেই, এখন আর খুব একটা কষ্ট হয় না তাদেরকে ছেড়ে থাকতে। ছোট্ট আরশিয়ান আরুর দিকে জিজ্ঞাসু দৃষ্টি করে তাকাতেই আরু আরশিয়ানকে জিজ্ঞাসা করে উঠল, আমার চকলেট বয়টা কি আমাকে কিছু বলবে? মাম্মাম, কোথায় যাচ্ছি আমরা? আমরা তো নানুর বাসায় যাচ্ছি। নানু আমাকে খুব ভালোবাসে, তাই না? আরু আরশিয়ানের দিকে একটা মুচকি হেসে বলল, সবাই তোমাকে ভালোবাসে, শুধু তোমার পাপা ছাড়া। সে তোমাকে ভালোবাসলে একদিন তোমাকে ছেড়ে দূরে সরে থাকতে পারত না। আরশিয়ান তার মায়ের মুখে কষ্টের ছাপ বুঝতে পেরে বলল, তুমি কষ্ট পেও না, পাপা একদিন ঠিক ফিরে আসবে, সেদিন তোমার আরশিয়ান তার পাপাকে অনেক বকে দিবে। আরশিয়ানের এমন আবেগমাখা কথা শুনে আরু ছেলেকে জড়িয়ে ধরল, সেই যে আরুর বেঁচে থাকার সম্বল। 11 কতবার বলেছি না তুমি আমাকে এসব কথা বলবে না, আর তাছাড়া এমন তো না যে আমি টাকায় বসে বসে খাচ্ছি। আমি নিজেকে যেমন সিঙ্গল মাদার বরে পরিচয় দিতে পারি, তেমনি আমি একজন কর্মীজীবী, নিজে উপার্জন করি, তাই আমার নিজের জীবনের সব ছোট বড় সব সিদ্ধান্ত আমার, তাই আমার ব্যাপারে কোনো কথা বলার অধিকার আমি তোমাদেরকে দিইনি। আরও উচ্চ স্বরে, তুই কি আরশিয়ানের চিন্তা করছিস? তাই যদি হয় তাহলে এটা কোনো ভাবার বিষয়, আরশিয়ান আমাদের সাথে থাকবে, যতই হোক ও আমাদেরই একজন। কথাটা শুনে ছোট্ট আরশিয়ান তার মায়ের আঁচল খামছে ধরল। ভয়, ওর মা ওর প্রাণ, মাকে ছাড়া থাকা ওর পক্ষে সম্ভব নয়। আরুর মাথায় যেন আগুন চড়ে গেল। আরিশ ছাড়া ও ওর জীবনে কোনো দ্বিতীয় পুরুষের কথা ভাবেনি, আর সেখানে ওর বাবা ওর দ্বিতীয় বিয়ের কথা বলছে, তাও আবার কার সাথে? তার প্রাক্তন প্রেমিক ইলমাজের সাথে। আবার তার ওপর তার জীবনের অংশ আরশিয়ানকে ওর থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে। আরু এবার হুঙ্কার দিয়ে বলল, একদম চুপ, আর একটাও কথা না, আর একটাও কথা বললে এখানে আমি রক্তের বন্যা বইয়ে দেব। আর একটাও কথা না। আরশিয়ান আমার জীবন, আরশিয়ান আমার কলিজার টুকরা, ওকে আমার থেকে দূরে সরানোর কথা যে ভাববে তাকে দুনিয়া থেকে সরানোর দায়িত্ব আমি নিয়ে নেব। আরশিয়ান আমার জান, ওকে দূরে সরানোর কথা ভাবলে তার অন্তিম সময় ঘনিয়ে আসবে। আরশিয়ানকে ঝাপটে ধরে আরুর চোখে জলের সাথে যেন আগুনের ফুলকি ঝরছে। ছোট্ট আরশিয়ান ভয় আরুর কোমর জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। আরু ওর মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মু আমি আসছি, আর এই অমানবিক মানুষটাকে বলো যেন আমার আর আমার ছেলের জীবন থেকে দূরে থাকে, অন্যথায় আমার হাতে হারাবে। কথাটা বলে আরু আরশিয়ানকে কোলে করে নিয়ে যেতেই আরুর বাবা বলে উঠল, আমিও দেখব একা একটা মেয়ে মানুষের তেজ কতদূর যাই। আরও একটা তাচ্ছিল্যর হাসি হেসে বলল, অযথা নিজেকে ধ্বংস করতে এসো না, ভস্ম হয়ে যাবে। কথাটা বলে আরশিয়ানকে নিয়ে চলে গেল।
ছোট্ট আরশিয়ান আরুর গলা জড়িয়ে ধরে আছে, আর আরু ওকে ঝাপটে কোলে ধরে আছে। রাস্তার পাশ দিয়ে হাঁটছে আরু ছেলেকে কোলে নিয়ে, আর চোখের কোনা বেয়ে জল গড়িয়ে পড়ছে। সামনের রাস্তাটা ক্রমশ ঝাপসা হয়ে আসছে। না পেরে চোখের পলক ঝপকাতেই টপটপ করে জল গড়িয়ে পড়ল। এবার লক্ষ্য স্পষ্ট। ছোট্ট ছেলেটাকে নিয়ে ওর জীবন সংগ্রাম তা যে সহজ নই তা আরও বুঝতে পারল আজ। এতদিন বাইরের মানুষের কাছ থেকে অপদস্থ হয়েছে, আজ তার নিজের মানুষ, নিজের বাবা এমনটা করল। আর কারোর প্রতি আরুর বিশ্বাস নেই। এই সমাজ ওকে ভালোভাবে বাঁচতে দেবে না। এখন একটাই অপেক্ষা, তা কেবল আরিশের। আদেও কি সে কখনো ফিরবে, নাকি অপেক্ষার প্রহর গুনতে গুনতে একদিন ওর শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। সারাটা রাস্তা আরু হেঁটেই এসেছে। এতটা পথ আরশিয়ানকে কোলে করে আনতে আনতে আরশিয়ান ঘুমিয়ে পড়েছে। আরু গেট দিয়ে ঢুকতেই আবির বলে উঠল, কোথায় গিয়েছিলে? আর চোখ মুখের এই অবস্থা কেন? অনেকটা পথ কি হেঁটেই এসেছ? আরু ক্লান্ত। আবিরের করা প্রশ্নের উত্তর দেওয়ার শক্তিটুকু ওর মাঝে নেই। অবু ভদ্রতার খাতিরে সব প্রশ্নের উত্তর একেবারে দিয়ে বলল, হমম। কথাটা বলে সামনের দিকে এগিয়ে যেতেই আরুর চোখে পড়ল সেই কালো গাড়িটা, যেখানে ও আরিশের মতো একজনকে দেখেছিল। আরুর শরীর কাঁপছে। এ জানা এক প্রাপ্তি খুঁজে পেল। তাড়াতাড়ি করে কম্পিত কণ্ঠে আবিরকে বলল, ও ই কালো গাড়িটা কার? আবির আরুর কথায় খানিকটা অবাক হয়ে বলল, ওটা তো তিতাস বলে একজনের, নতুন ফ্ল্যাট ভাড়া নিয়েছে। কেন? আপনি শিওর ওটা তিতাস? উনার নাম কি আরিশ না? না না, ওনার নাম তিতাস। আপনি একটু ভেবে বলেন না, আরিশ কি না? না, তিতাস। এটাতে পারে না, উনি আরিশ, উনি আমার আরিশ। কথাটা বলে আরু আরশিয়ানকে দিয়ে দৌড়াতে লাগল। প্রিয় মানুষের খোঁজও পেয়ে গেছে। প্রিয় মানুষের উপস্থিতির আভাস পেয়ে আরু আরশিয়ানকে নিয়ে আপ্রাণ ছুটে চলেছে, যত দ্রুত সম্ভব তার কাছে পৌঁছানো যায়। ছোট্ট আরশিয়ান বুঝতে পারছে না হঠাৎ তার মায়ের এভাবে ছুটে যাওয়ার কারণ। আরু শক্ত করে জাপটে ধরে জড়িয়ে আছে আরশিয়ানকে। ছেলেকে নিয়ে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য লিফট না নিয়ে সিঁড়ি দিয়েই উঠতে লাগল, যেন তাতেই ও তাড়াতাড়ি আরিশের কাছে পৌঁছাতে পারবে। আরশিয়ান বুঝতে পারছে যে তার মায়ের এভাবে তাকে নিয়ে উঠতে কষ্ট হচ্ছে, তবুও তার মা যে তাকে ছাড়বে না কখনো। তাই আরশিয়ান ও আরুকে শক্ত করে ঝাপটে ধরল। কোনো রকম দৌড়াতে দৌড়াতে আরু তিতাসের রুমের সামনে গিয়ে আরশিয়ানকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরল। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে ও, দম আটকে আসার উপক্রম। শেষে একবার জোরে একটা শ্বাস নিতেই আরশিয়ান আম্মু বলে চেঁচিয়ে উঠল। আরু আরশিয়ানের পিঠে হাতে রেখে হাঁপাতে হাঁপাতে বলল, আমার কিছু হয়নি। কথাটা বলে আরু বেশ কিছুক্ষণ থেমে জোরে জোরে দরজা ধাক্কাতে লাগল। বেশ কয়েকবার জোরে দরজা ধাক্কা দিতেই একজন এসে দরজা খুলে দিতেই আরু তাকে দেখে কয়েক কদম পিছিয়ে গেল। তাহলে এই লোকটার নামই কি তিতাস? লোকটা আরুর দিকে বাঁকা চোখে তাকিয়ে বলল, কি চাই? আর এভাবে ভরদুপুরে দরজা ধাক্কাচ্ছেন যে? ওইখানে একটা কলিং বেল আছে, সেটার প্রয়োগ করতে জানেন না? আরু যেন চমক কাটিয়ে উঠতে পারছে না। ভেবেছিল হয়তো সত্যিই এখানে আরিশ থাকবে, কিন্তু তবুও তিতাস নামক লোকটাকে এখনো চোখের সামনে দেখে যেন বিশ্বাসই হচ্ছে না, যেন বারবার মনে হচ্ছে এখানেই আরিশ কোথাও লুকিয়ে আছে। আরু জোরে জোরে শ্বাস নিচ্ছে আর লোকটার দিকে নিষ্পলকভাবে তাকিয়ে আছে, যেন এই মুহূর্তে এই লোকটাকে অন্তত সেখানে আশা করেনি ও। আরুর এমন দৃষ্টি দেখে লোকটি জিজ্ঞাসা না করে পারল না, এই যে ম্যাডাম, আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করছি, বলছেন না কেন? আরু এবার গম্ভীর হয়ে বলল, আমার আরিশ কোথায়? লোকটা ওর কথা শুনে খানিকটা অবাক হয়ে গিয়ে বলল, কি যা তা বলছেন? এখানে আরিশ বলে কেউ থাকে না, আপনি হয়তো কোনো ভুল করছেন।
আরু এবার আরশিয়ানকে কোল থেকে নামিয়ে আর একবার জিজ্ঞাসা করল, বলুন আমার আরিশ কোথায়? লোকটা এবার খানিকটা রেগে গিয়ে বলল, আমি কি করে জানবো আপনার আরিশ কোথায়? আর আজাইরা বিরক্ত করব না তো, জানতো এখান থেকে, কোথা থেকে আসে এসব কে জানে। কথাটা শোনা মাত্রই আরু আর এক মুহূর্তও অপেক্ষা করল না, 2 হাত দিয়ে তিতাসকে ধাক্কা মেরে রুমের ভিতর ঢুকে গেল। ও তিতাসকে এতটাই জোরে ধাক্কা মেরেছে যে তিতাস হুড়মুড় করে সোফার কাছে পড়েছে আর সোফার কাঠের পায়ে ধাক্কা লেগে কপালটা কেটে গেছে অনেকটা। আরু ঘরের ভিতরে ঢুকে চারিদিকে তন্ন তন্ন করে খুঁজে আরিশকে, জোরে জোরে চিৎকার করতে করতে বলেছে, আরিশ আপনি কোথায়? কোথায় আপনি? আপনি কি আমার ডাক শুনতে পাচ্ছেন না? কোথায় আপনি? আরু জোরে জোরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর বারবার বলছে, আরিশ আপনি কোথায়? আপনি যেখানেই থাকুন বেরিয়ে আসুন, আপনার এই বিরহ আমার আর সহ্য হচ্ছে না, ভালো লাগছে না এই দীর্ঘ 5 বছরের লুকোচুরি, এ সমাজের কাছে আমি যে ক্লান্ত হয়ে পড়েছি তা কি আপনি বুঝতে পারছেন না? আরু সারা ঘর তন্ন করে খুঁজছে যেন কোনো মূল্যবান রত্ন হারিয়ে গেছে। আরিশ নামক মানুষটাই যে ওর সব জিনিসপত্র সমস্ত কিছু হাতরাতে ভেঙে ফেলেছে। অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে তিতাসের, ঘরবাড়ির খারাপ অবস্থা, বিছানার চাদর লণ্ডভণ্ড, ফুলদানি ভেঙে ফেলেছে, আলমারির ভিতরে আরিশকে খোঁজার জন্য জামা কাপড়গুলো লণ্ডভণ্ড করেছে। রুমটাকে দেখলে যে কেউ বলবে যে সেখানে দিনে দুপুরে ডাকাতি হয়েছে। তিতাস আরুর কাণ্ড দেখে থামানোর চেষ্টা করেছে কিন্তু ওর হুঙ্কারের থেকে আরুর তীব্র গর্জন যেন ওর কানে বেশি আসছে, বারবার গর্জনের শব্দ ভেসে আসছে। আরিশ আপনি কোথায়? তিতাস দেখল যে আরু আর বেশিক্ষণ এখানে থাকলে ওর ফ্ল্যাটের আর একটা জিনিসপত্রও ঠিকঠাক থাকবে না। তাছাড়া আরু যেভাবে চিৎকার চেঁচামেচি করছে তাতে অন্য ফ্ল্যাটের লোকজন ভাবতেই পারে যে তিতাস তার সাথে কোনো খারাপ কাজ করেছে। সেই জন্য আর কোনোরকম দেরি না করে তাড়াতাড়ি ফ্ল্যাটের ল্যান্ডলাইনে ফোন করতেই আবির ফোনটা ধরে উঠল। আবির সচরাচর ফোন ধরে না, কিন্তু ও ভেবেছিল যে কোনো একটা অঘটন আরু নিশ্চয়ই ঘটাবে। আরুর চোখমুখের অবস্থা আর যেভাবে তিতাসের রুমের দিকে ছুটে গেছিল তা দেখে কিছুটা হলেও আবির আন্দাজ করতে পেরেছিল, তাই এই কথাটা অন্য কারোর কানে পৌঁছালে আরুর এ ফ্ল্যাটে থাকা দুষ্কর হয়ে যাবে। তাই যতটা সম্ভব তিতাস নিজেই ব্যাপারটাকে সামলাবে, তার জন্যই ও ল্যান্ড ফোনের কাছে বসেছিল যদি কোনো ফোন আসে। তিতাস ঝটপট করে একনাগারে বলে ফেলল, হ্যালো, তাড়াতাড়ি আপনি আমার রুমে আসুন। এসে দেখুন এখানে একটা মহিলা এসে আমার রুমে ঢুকে আমার রুমের দফারফা করে রেখেছে, সব জিনিস ভেঙে চুরমার করছে। ওনাকেও আমি থামাতে পারছি না, আর শুধু বলছে আরিশ আপনি কোথায়? আবির যেন এতক্ষণ এই ঘটনাটির আশঙ্কাই করছিল, আর কিছু না শুনে ফোনটা কেটে দিয়ে তাড়াতাড়ি করে চলে এলো 4th ফ্লোরে। সেখানে এসে দেখল রুমে আরশিয়ান দাঁড়িয়ে আছে হতবাক হয়ে। আবির আরশিয়ানকে দেখে ওর কাছে গিয়ে জিজ্ঞাসা করল, তোমার মাম্মাম কোথায়? আরশিয়ান ফুপিয়ে ফুপিয়ে ঘরের দিকে ইশারা করতেই আবির ঘরের ভিতরে দৌড়ে ছুটে গেল। গিয়ে দেখল তিতাস মাথায় হাত চেপে ধরে বসে আছে, সেখান থেকে টুপটুপ করে রক্ত গড়িয়ে পড়েছে। আবির বুঝতে পারল যে তীব্রভাবে কোনো কিছু দিয়ে তিতাস আঘাত পেয়েছে। আবির তাড়াতাড়ি তিতাসের কাছে গিয়ে বলল, এ কি আপনার এমন অবস্থা হলো কি করে? ওই পাগল মহিলাটা এসে আমার ঘরটা লণ্ডভণ্ড করে দিয়েছে, আপনি ওনাকে থামান। আবির থতমত খেয়ে বলল, কোথায় উনি? আমার বেডরুমে গিয়ে দেখুন কেমন লণ্ডভণ্ড করছে, আমি ওনাকে থামাতেই পারছি না। আপনি তাড়াতাড়ি যান, না হলে ঘরের বাদবাকি যে সমস্ত জিনিস আছে সেগুলো আর একটাও ভালো থাকবে না। আবির আর কোনো রকম দেরি না করে রুমের ভিতরে ঢুকতেই অনেক ভাঙ্গা জিনিস ওর পায়ের কাছে পড়তেই সেগুলো দেখে চমকে গেল।
সামনে দিকে তাকিয়ে দেখল আরু পাগলের মতো মাটিতে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তাড়াতাড়ি করে আরুর কাছে ছুটে গিয়ে বলল, আপনার এমন অবস্থা হলো কি করে? আর আপনি ঘরের একই দশা করেছেন? ওনার মাথা ফাটিয়ে দিয়েছেন। এখন যদি উনি আপনার নামে পুলিশের কাছে কমপ্লেইন করে তখন? আরও কিছু বলছে না, চুপচাপ ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলেছে, যেন আবিরের কোনো কথা ওর কানেই যাচ্ছে না। একটা বীর যোদ্ধার মতো নারীর এমন ভেঙ্গে পড়াটা যেন আবিরের চোখে আর সহ্য হচ্ছে না। তাড়াতাড়ি করে আরুর হাত ধরে তোলার চেষ্টা করলেও আরুকে তুলতে পারল না। মেয়েটা শক্ত হয়ে এক জায়গায় বসে আছে, হয়তো সে সেখান থেকে যতক্ষণ না উঠতে চাইবে ততক্ষণ তাকে আবিরের পক্ষে ওখান থেকে তোলা সম্ভব নয়। আবির এবার একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, সমস্যাটা কি আপনার? এই ভর দুপুরে অন্যের ফ্ল্যাটে এসে এভাবে সমস্ত কিছুই ভেঙে চুরমার করেছেন, এখন এখান থেকে যেতে বললেও যাচ্ছেন না। আপনি কি জানেন এর জন্য উনি আপনাকে পুলিশে দিতে পারে? আবিরের এমন কথায় ও আরুর কোনো রেসপন্স নেই। আবিরকে অবাক করে দিয়ে হঠাৎ আরু নিজের উঠে দাঁড়াল, তারপরে রুম থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে তিতাসকে একবার এক পলক দেখে নিয়ে সিঁড়ি বেয়ে উঠতে লাগল। ছোট্ট আশিয়ানকেও সাথে নেওয়ার কথা ভুলে গেছে সে। আবার রুম থেকে বেরিয়ে আসতেই তিতাস বলল, উনাকে যেন আর কখনো আমার এই ফ্লোরে না দেখি, তাহলে কিন্তু আমি সোজা পুলিশের কমপ্লেন করব। না না, প্লিজ এমন কিছু করবেন না। উনি হয়তো বিরাট একটা ট্রমার মধ্যে আছেন, তাই হয়তো এমন করছেন। নেক্সট টাইম আর এমন হবে না। আচ্ছা, তবে এইবারের মতো ছাড়লাম, কিন্তু দ্বিতীয়বার আর ছাড় দেব না। ওকে, ধন্যবাদ বলে আরশিয়ানকে কোলে নিয়ে আবির চলে গেল। তিতাস ওদের দিকে এক পলক তাকিয়ে বলল, পাগল যত সব। কথাটা আবিরের কান অবধি গেল, তবে বলার কিছু নেই, আরু যা করেছে। আজকে 10টা মেয়েকে পাচার করেছি, আর 5 জনকে কালকে পাঠাবো। আর সেই মেয়েটার কি হবে? কি যেন নাম মেয়েটার? ওহ হ্যাঁ, আরুষি। ওই মেয়েটার ডিমান্ড অনেক, তাকে যত তাড়াতাড়ি সম্ভব চালানোর ব্যবস্থা করো। একবার বাগে পাই, দেখব কি করে পাখি এবার পালাই। কথাটা শুনে লোকটা হেসে উঠল হো হো করে। ফোনটা কেটে দিয়ে আরুর ছবির দিকে তাকিয়ে বলল, 5 কোটি। সন্ধ্যা 7টা। ঘর অন্ধকার, ঘরে করে আছে আরু। আরশিয়ান ঘুমিয়ে পড়েছে। আরু ব্যালকনিতে ঠান্ডা মেঝের উপরে চুপচাপ একদৃষ্টিতে বারান্দার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে কারোর পদধ্বনি শুনে ওর মধ্যে কোনো পরিবর্তন হল না। আবির আরশিয়ানের জন্য চকলেট কিনে এনেছিলি আরশিয়ানকে দেবে বলে, কিন্তু রুমের ভিতর ঢুকতেই দেখল দরজা খোলা আর রুম অন্ধকার, তাই খানিকটা কিন্তু করে ঘরে ঢুকল। ঘর অন্ধকার। রুমের ভিতর ঢুকে দেখল আরশিয়ান ঘুমোচ্ছে, আর ব্যালকনিতে টিপটিপ করে আলো জ্বলছে। আরু নির্বাক হয়ে বসে আছে দেখে ব্যালকনিতে। আবির আরুকে দেখতে পেয়ে চকলেটটা টেবিলের উপর রেখে ঘরের আলোটা জ্বালাতেই আরু সামান্য কেঁপে উঠল, তবু আবিরের দিকে একবারও ফিরে তাকাল না। আবির ধীর পায়ে এগিয়ে আরুর কাছে গিয়ে বলল, বসতে পারি? আরু গম্ভীর সুরে বলল, হমম। আবির ও আরুর থেকে খানিকটা দূরে বসে বলল, দুপুরে অমন ব্যবহারের কারণ কি? আরু নির্বাক, কিছু বলছে না দেখে আবির আবার বলল, আমাকে বলতে কি কোনো সমস্যা? আরু কিছু বলল না। আবির আবার বলল, আচ্ছা ওসব ছাড়ুন, এই আরিশটা কে সেটা তো বলতে পারবেন নিশ্চয়ই, নাকি ওটা কেউ কোন? আবির আর কিছু বলতে যাবে তার আগেই আরু বলে উঠল, তখন আরু বলল, আমার স্বামী, উনি আমার স্বামী। আবিরের দিকে ঘুরে। স্বামী কথাটা শুনে আবিরের একটু খারাপ লাগল, তারপর নিজেকে সামলে নিয়ে বলল, ওনাকে কি আপনি এই ফ্ল্যাটে দেখছেন? আরু মাথা নাড়িয়ে বলল,
হমম। আমাকে কি সবটা বলা যাবে? আরও একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, 5 বছর আগে। চলবে।